দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। আজকে আমরা বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে অর্থনৈতিক চ্যালেঞ্জ, বিশেষ করে ব্যাংক ব্যবস্থা এবং এই ব্যবস্থার যেই সংকট দীর্ঘদিন ধরে চলছে সেই সংকট থেকে উত্তরণ সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আমাদের আজকের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই যে নতুন সরকার নতুন বাস্তবতায় দাঁড়িয়ে যেহেতু কাজ শুরু করবে, তার মানে আমরা ধরেই নেব যে এখানে রাজনৈতিক প্রভাব, বাইরের কোনো চাপ, স্বজনপ্রীতি এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটবে না। তারপরেও যেহেতু পুরো ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর একটা বিষয় চলে আসে, প্রথম তিনটি কাজ কী হওয়া উচিত সেটা যদি কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে আমরা শুরু করতে চাই। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দায়িত্ব হচ্ছে, এক নম্বর দায়িত্ব হচ্ছে মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে রাখা। সরকারের পক্ষ থেকে বা দেশের পক্ষে থেকে সেন্ট্রাল ব্যাংকে কাস্টোডিয়ান হিসেবে নিয়োগ করা হয় সেটার জন্য। এই জায়গাটাকে কিন্তু নিতে হবে ওভারঅল পলিসি কনটেক্সটে, যে কী পলিসি নিলে পরে আমাদের রিজার্ভটাকে আমরা বর্তমানে যে একেবারেই নিম্ন পর্যায়ে আছে সেখান থেকে উপরের দিকে আবার নিয়ে যেতে পারবো, একটা সিস্টেমেটিক টেকসইভাবে নিতে পারবো, সেটা করতে হবে। এবং সেটা যদি করতে পারি তাহলে কিন্তু এক্সচেঞ্জ রেটটাও স্টেবল হয়ে যাবে। এক্সচেঞ্জ রেটটা স্টেবল হলে মূল্যস্ফীতি এবং যে প্রাইস প্রেশার সেটাকেও আমরা কন্ট্রোল করতে পারবো। ব্যাংকিং খাতের যে শোচনীয় অবস্থা সেখান থেকে টেকসইভাবে এবং দীর্ঘমেয়াদীভাবে কীভাবে আমরা একটা উত্তরণ ঘটাতে পারি। এবং এই জন্য আমার সাজেশনটা, যেটা আমি মনে করি যেটা হওয়া উচিত, সেটা হচ্ছে একটা ব্যাংকিং কমিশনই বলি বা ব্যাংকিং টাস্ক ফোর্স বলি, সুযোগ একেবারেই যারা সবচেয়ে কম্পিটেন্ট ব্যক্তিত্ব আছেন বাংলাদেশে বা বাংলাদেশের বাইরের যেসব বাঙালি আছেন তাদেরকে নিয়েও আমরা করতে পারবো, কোনো অসুবিধা নেই। এটা হতে পারে 4-5 জনের একটা মেম্বারশিপ কমিটি, এবং তারা হয়তো তাদের দুটো কাজ হবে। প্রথম কাজটা হবে একটা রোডম্যাপ তৈরি করা এবং অ্যাসেস করা যে কতখানি খারাপ হয়েছে অর্থনীতি, মানে এই ব্যাংকিং খাতটা। এটা সমস্যাটা কি আমাদের 1 লক্ষ কোটি টাকার সমস্যা, নাকি এটা 2 লক্ষ কোটি টাকার সমস্যা, আরও বড় সমস্যা, আমি জানি না। কোন ব্যাংকে কতখানি সমস্যা সেটা নিরূপণ করতে হবে, সেগুলোকে নিরূপণ করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে অডিট এবং আদার থ্রুতে, এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার। অন্ততপক্ষে 6 মাস সময় লাগবে, এখানে দিতেই হবে। তারপর একটা রোডম্যাপ তৈরি করতে হবে সেটার ভিত্তিতে, যে আমরা এখানে থেকে আছি এই তলানিতে, আমরা যেতে চাই এখানে, আমাদেরকে 60টা ব্যাংক দরকার আছে কি না সেটার একটা প্রশ্ন আনসার করতে হবে। কার সাথে কাকে মার্জ করতে হবে, কিভাবে করলে পরে সুবিধা হবে, এফিশিয়েন্ট ওয়েতে করা যাবে সেটা ভাবতে হবে। জনবলকে কিভাবে রিডিপ্লয় করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। আমাদেরকে ভাবতে হবে যে এগুলোকে ক্যাপিটালাইজ করতে হবে, রিক্যাপিটালাইজ করলে পরে এটা কি আমি মালিকানা চেঞ্জ করে নতুন মালিকদের কাছ থেকে টাকা নিয়ে সেটাভাবে করব, নাকি সরকারিভাবে টাকা দিয়ে তারপরে মালিকানা চেঞ্জ করে বা মালিকানা রেখে আমরা সেটাকে করব। এবং এইগুলো বোর্ডগুলোকে কি ডিসব্যান্ড করে নতুন মালিকানায় যাব, নাকি পুরনো মালিকদের মধ্যেই সংস্কার করে এটাকে রাখা সম্ভব। এগুলো সবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কিন্তু ওই কমিশনের থ্রুতে এটাকে করতে পারলে বাংলাদেশ ব্যাংক এখানে সহায়তা দেবে অবশ্যই। খেলাপি ঋণ এখন 1,82,000 কোটি টাকা, আমাদের 11.11%, যেটা স্ট্যান্ডার্ড হার আপনারা যেটা বলেন 5%, তার মানে দ্বিগুণের উপরে আমরা অবস্থান করছি, এবং গেল 2 বছরে সেটা প্রায় 2.5 পার্সেন্টেজ পয়েন্ট বেড়ে গেছে। এর বাইরেও আমরা যদি দেখি যে নামে বেনামে ঋণ নিয়ে যাওয়া, রাজনৈতিক ছত্রছায়ায় বিভিন্ন আইনের বরখেলাপ করা, এটা তো গেল 15 বছর হয়েছে। এখন নতুন সরকার এগুলোকে কিভাবে সামাল দেবে? পরিকল্পিতভাবে ব্যাংকিং খাতটাকে একটা লাইক হানিপট, মধুর হাঁড়িটা কে লুট করতে পারে সেই দিকে প্রতিযোগিতাটা ছিল, এবং জনগণের টাকাটা হচ্ছে মধু, এবং সেই মধুর হাঁড়ি থেকে সেটাকে লুটপাট করা হলো। এবং এটা সিস্টেমেটিক্যালি করা হলো কীভাবে, অনেকগুলো ব্যাংক দিয়ে দেওয়া হলো, তারা সুন্দরভাবে সেখানে টাকা সংগ্রহ করলো এবং সেখান থেকে আত্মসাৎ করলো। এটা একটা দিক। পদ্মা ব্যাংক তার একটা নিকৃষ্টতম বা উদাহরণ। আবার কিছু ভালো ব্যাংক ছিল, ওগুলোতে অনেক লাভ হয়, ওগুলোতে অনেক অ্যাসেট ডেভেলপ করেছে, কোয়ালিটি ভালো, কিন্তু কোনো একটা অজুহাতে সেটাকে যদি আমরা নিতে পারি, কন্ট্রোলে নিতে পারি, তাহলে তো ওই হানির ওই মধুগুলো তো আমাদেরই হবে। এবং সেটা আমরা দেখেছি কোথায়, সব ইসলামিক ব্যাংকগুলো যখন এস আলম গ্রুপের হাতে দিয়ে দেওয়া হলো, জেনে শুনে যে এই খাত ওনারা মানে নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান নয়, এবং তারা ব্যাপকভাবে বিদেশে অর্থায়ন করছে, বিদেশে তাদের সম্পদ করছে, কেন আমরা সেটা করলাম? একই পরিবারের হাতে 7-8টা ব্যাংক, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আমরা ছেড়ে দিলাম, জেনে শুনে যে সে কিন্তু
ডাকাতি করবে এই ব্যাংকটা। তো রেজাল্টটা কি হয়েছে? রেজাল্ট যা হওয়ার তাই হয়েছে। যেটা না, আমরা ছেড়ে তো দিয়েছি, এখন সেই ডাকাতের হাত থেকে ব্যাংক উদ্ধার করা কতটা সহজ হবে বলে মনে হয়? এখন উদ্ধার করা যাবে, উদ্ধার তো হবে, ব্যাংক তো আছে, কিন্তু টাকাটা তো নাই, মধুটা তো নিয়ে চলে গেছে। এখানে আছে কি? এখানে আছে দায়, অর্থাৎ ডিপোজিটরদের যে অর্থ সেটা ফেরত দিতে হবে ব্যাংকে। কিভাবে ওই ব্যাংকটার সমস্যাকে সমাধান করা যায়, এটা ব্যাংক বাই ব্যাংক করতে হবে। এখানে বললে হবে ভালোভাবে করলে সেটা ব্যাংকে আমি একসাথে হ্যান্ডেল করব। এখন বৈশ্বিক যেই চিত্রটা দেখছি বা রিপোর্টটা, জিএফআইয়ের যে রিপোর্ট 2014 পরে আর করা হয়নি, কিন্তু আমরা মোটামুটিভাবে বুঝতে পারি যে বাংলাদেশ থেকে টাকা পাচার হচ্ছে এবং হয়। এইটা ফিরিয়ে আনার ক্ষেত্রে আমাদের আসলে আইনি এবং বিদেশি সংশ্লিষ্ট দেশগুলোর সাথে কিভাবে কাজ করলে সেটা বেনিফিটটা পেতে পারি? দেখুন, আন্তর্জাতিক সম্প্রদায়ে অনেক আইনগত পরিবর্তন হয়েছে। এখন যদি সরকার চায় বিশ্বব্যাংকেরও সহায়তা নিতে পারে, তাদেরও একটা উইং করা হয়েছে। এই মানে যেটাকে বলা হয় বেআইনিভাবে অর্থ যদি ট্রান্সফার করা হয় সেটাকে ফেরত নেওয়ার কোনো আইনগত সহায়তা দেওয়া বা অন্য ধরনের সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট দেওয়া, সেই বিষয়ে কিন্তু তারা দিয়ে থাকে। তো আমি মনে করি যে সরকারের উচিত হবে বিশ্বব্যাংকের কাছ থেকে সহায়তা নেওয়া, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, এবং বিদেশি যেসব দেশে অর্থগুলো পাচার হয়েছে তাদের সাথে যোগাযোগ করা। এবং এইভাবে যে আইনগত যে প্রক্রিয়াটা করতে হবে, হয়তো আমাদের বাংলাদেশে একটা আইনগত প্রক্রিয়া শুরু করতে হবে, যেটার মাধ্যমে তাকে কনভিক্ট করে তারপরে বিদেশিকে রিকোয়েস্ট করতে হবে যে ইজ এ কনভিক্টেড ফেলন, সে পলাতক আছে, তার সম্পত্তি আমার নিয়ে গেছে, আমার দেশের অর্থ, এটাকে আমরা আইডেন্টিফাই করে আমার ফেরত নেওয়ার ব্যবস্থা করা হোক। সে যদি অন্য দেশে এটাকে বিনিয়োগ হিসেবে দেখায় তখনও সম্ভব? সে দেখাতে পারে, কিন্তু তার যদি সম্পদটা যদি সোর্সটা যদি ইলিগাল হয় তাহলে কিন্তু ক্লেম করাটা সুবিধা হবে বাংলাদেশ সরকারের পক্ষে। আরেকটা বিষয় যে ভারত কিন্তু এটা করেছে, অনেক বিলিয়নিয়ারকে তারা ফেরত নিয়ে এসেছে। কাজে আমি মনে করি যে এটা করা সম্ভব। টেকনিক্যাল সহায়তা দেবে, লোকবল দিবে, অডিটর দিতে পারবে, অডিটর বাইরে থেকেও নেওয়া যাবে। নিরপেক্ষ তদন্তের জন্য কমিশনটা খুব জরুরি। তদন্ত কাজ এবং একটা রোড ম্যাপ তৈরি করার কাজটা কমিশনের হাতে ছেড়ে দেওয়া। না, আপনি একটা বিষয় আনছিলেন, আমি যদি সামনে আনি যে রিজার্ভটা বাড়াতে হবে। রিজার্ভ তো আমি চাইলেই আসলে বাড়াতে পারবো না। আমার যে ইনফ্লোর সোর্সগুলো আছে সেটাকে স্ট্রং করতে হবে, আমার আউটফ্লোর সোর্সগুলো আছে এখানে যদি কোনো লিকেজ থাকে সেটা ঠেকাতে হবে। এইটা আসলে কোন মেকানিজমে কাজ করবে? এখানে কোনো সিঙ্গেল বুলেট দিয়ে হবে না, সিলভার বুলেট দিয়ে আমি ফায়ার করলাম আর সলিউশন হয়ে যাবে, তা হবে না। মাল্টিপল জায়গায় কাজ করতে হবে এবং একটু টেকসইভাবে কাজ করতে হবে। আমাদের সমস্যাগুলো কোথায়? আমাদের একটা সমস্যা হচ্ছে বড় অর্থ পাচার। তো অর্থ পাচারের ক্ষেত্রে আইনগত বিধিবিধান আছে, কিন্তু প্রায়োগিক বিধিবিধানটা করা হয় না, প্রয়োগ করা হয় না। সেই জায়গাটায় দেখতে হবে যে প্রয়োগ করা যায় কি না। এবং যারা নিয়ে গেছে, একটা ফ্যাক্টর হচ্ছে ডিটারেন্স ফ্যাক্টর, অর্থাৎ তুমি চুরি করতে পারো কিন্তু নিয়েও যেতে পারো, কিন্তু তোমাকে আমরা ধরে আনবো। এই যে একটা ডিটারেন্স অন্যদের জন্য, চুরি করার জন্য, যখন তারা সতর্ক হবে, তারা এই কাজ থেকে বিরত থাকবে, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যতদিন পর্যন্ত আমাদের সমাজে র্যাম্পেন্ট করাপশন থাকবে ততদিন পর্যন্ত অর্থ পাচার হবে, এটাকে ঠেকানো যাবে না। আমি যদি করাপশনটাকে কমিয়ে আনতে পারি, অর্থ পাচারটাও কমে আসবে। কাজে আমাকে কিন্তু সরকার হিসেবে জনগণেরও দাবি যে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এখানে মানে অনিয়ম যেগুলো আছে, সার্ভিস ডেলিভারি, প্রত্যেকটা ক্ষেত্রে একটা ভূমি মন্ত্রণালয়ে গেলে ঘুষ ছাড়া কিছু হয় না। আমার একটা লাইসেন্স পেতে ঘুষ ছাড়া হয় না। আমার জেনুইন আমি একটা পাসপোর্ট নিব, সেখানেও ঘুষ ছাড়া হবে না। আমার এনআইডি কার্ডে একটা কারেকশন করতে হবে, সেখানেও ঘুষ ছাড়া হবে না। এই যে ঘুষের রাজত্ব, এখান থেকে যদি আমরা বের করে আনতে পারি তাহলে সরকারি আমলাদের কিন্তু পথটা বন্ধ, পাচারের ইস্যুতে আমরা পাচারটা কমে যাবে। তাইলে তা না হলে কিন্তু পাচার কমবে না। আমি কিন্তু পাচার আইন করে কমাতে পারবো না। আমাকে সোর্স অফ ফান্ড ফর ট্রান্সফার সেটাকে তো বন্ধ করতে হবে। আরেকটা করতে হবে যে বিনিয়োগ পরিবেশ যদি বাংলাদেশে সৃষ্টি করা যায়, তাহলে বিজনেসম্যান যারা আছেন তারা কিন্তু টাকা করবেন না। আর রাজনীতিবিদ যারা করাপশন আছেন, সেখানে যদি রাজনৈতিক করাপশনটা বন্ধ করা যায় থ্রু রিফর্ম, পলিটিক্যাল রিফর্ম করে, তাহলে সেটাও একটা লাগবে এখানে কন্ট্রিবিউশন। তো এগুলো মাল্টিপল ওয়েতে আমাকে চিন্তা করতে হবে। শুধু একটা উপায়ে চিন্তা করলে বা আইন করলে এটার কোনো সলিউশন হবে। টাকার অবমূল্যায়ন এখন আমাদের অর্থনীতির জন্য একটা বড় দুশ্চিন্তা। আপনারাই বলছেন বিভিন্ন সময় যে এই কারণে আমাদের মূল্যস্ফীতিটা বেড়েছে, একটা প্রধান কারণ। আমার যদি ইনফ্লোটা ভালো থাকে বা ডলারের প্রাপ্যতা যদি ঠিকঠাক থাকে, তাহলে হয়তো
এই অবমূল্যায়নটা হবে না। এবং একই সাথে একক মুদ্রা ব্যবস্থা চালু করার, একক রেট চালু করার একটা কথা আপনারা বিভিন্ন সময় বলে আসছেন, সেটা কিভাবে সম্ভব হবে? দেখুন, একক রেট চালু করাটা তো খুবই সম্ভব এবং সরকার তো করেছিল লাস্ট মন্থে, জুন মাসে মে মাসে করেছিল, তারা ইউনিফাই করেছিল। কিন্তু যেটা হয় আমাদের দেশে স্বাভাবিকভাবে ওই একটা টেন্ডেন্সি থাকে ফোন করে করে ওটাকে ইনফ্লুয়েন্স করার। এই টেন্ডেন্সিটা থেকে কিন্তু আমরা বের হতে পারিনি, আমরা এখনও ওই প্রক্রিয়াতে আছি। ওই 117তে গেছি, 117তে আটকে আছি। বাজার কিন্তু 125-এ চলে গেছে। আমরা বলছি যে ক্রলিং পে, কিন্তু ক্রল আর করছে না, সে কিন্তু বসেই আছে। তো এই জায়গাটাই ইনকনসিস্টেন্সি, আমরা পলিসি স্টেটমেন্ট করছি কিন্তু পলিসির সাথে আমরা নীতি পরিবর্তন করছি না। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসছে, সংস্কৃতিটা চেঞ্জ করতে হবে আমাদের। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল যে মাইন্ডসেট, সেই জায়গা থেকে যদি আমরা বের না হতে পারি, বাজারকে আমরা কিন্তু বাজারের মতো কিছুটা হলেও চলতে দিতে হবে। হ্যাঁ, আমরা কিছুটা ইনফ্লুয়েন্স করব, আমরা স্টেবিলিটি রাখবো এক্সচেঞ্জ রেটে, কিন্তু ওটার যে ট্রেন্ডকে আমি ডিস্টর্ট করতে চাই না। খেলাপি ঋণ প্রথমে আমি বলেছিলাম যে এইটা 5% বা আরও কাছাকাছি একটা অঙ্কে আপনারা নামিয়ে আনতে চাইবেন, এটাই বাস্তবতা। সেটা কিভাবে সম্ভব হবে? আমাদের যেই ঋণগুলো খেলাপি হয়েছে, আমরা তো বিভিন্ন সময় দেখেছি স্বজনপ্রীতি বা ভুয়া কাগজপত্র দেখিয়ে আলটিমেটলি ওইটা তো বিক্রি করলেও কিছু পাওয়া যাবে না, তাহলে আমার এই অঙ্কটা কমবে কিভাবে? না, আমাকে এগেন মাল্টিপল অ্যাপ্রোচ নিতে হবে। একটা তো হচ্ছে খেলাপিকে আইডেন্টিফাই করে তাকে কোর্টের সিস্টেমের থ্রুতে দ্রুত তার সম্পদ বিক্রি করে হোক, যেভাবেই হোক শেখায়, বা স্বেচ্ছায় যদি সে ফেরত দিয়ে দেয়, সেটাকে কমিয়ে আনার একটা প্রচেষ্টা রাখতে হবে। দ্বিতীয় প্রচেষ্টা যেটা হবে সেটা হলো যে আমাকে রাইট অফ করে ফেলতে হবে, অর্থাৎ হিসাবের খাতা থেকে বাদ দিতে হবে। কিন্তু বাদ দিতে গেলে আইনগতই হচ্ছে যে প্রভিশনিং করতে হবে 100%। অর্থাৎ আমি 100 টাকা বাদ দিতে গেলে রাইট অফ করলে 100 টাকা আমার লাভের থেকে এখানে দিতে হবে। কিন্তু এখন একটা ব্যাংকের যদি 50,000 কোটি টাকা গায়েব হয়ে যেয়ে থাকে, তাহলে কিভাবে সে ওটা প্রফিট থেকে কিভাবে দিবে? তার তো লাভই হচ্ছে হয়তো 300 কোটি, 400 কোটি, 500 কোটি, সে কীভাবে করবে? এটা সম্ভব না, তো 100 বছরেও হবে না। সেই ক্ষেত্রে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টে যেতে হবে, অর্থাৎ ওই ব্যাংকে টেক ওভার করে এইভাবেই হোক না কেন, সেখানে ক্যাপিটাল ইনজেকশন করে নতুন মালিকানা এনে সেখানে ক্যাপিটাল ইনজেকশন করে বা সরকারিভাবে সেখানে ক্যাপিটাল দিয়ে এটাকে খাড়া করতে হবে, যাতে আমাদের ব্যাংকিং খাতে ব্যাংকগুলো ক্যাপিটাল পয়েন্ট অফ ভিউ থেকে, অ্যাডিকুয়েসি পয়েন্ট অফ ভিউ থেকে তারা শক্তিশালী ব্যাংক হিসেবে গণ্য হয়। ব্যাজেল স্ট্যান্ডার্ড, অ্যাটলিস্ট ব্যাজেল 3 স্ট্যান্ডার্ডটাকে আমরা মিট করি। 4-এর কথা আমরা না হয় নাই চিন্তা করলাম আপাতত, সেটাও তো আমরা পারছি না। সেটাকে আগে অ্যাচিভ করার চেষ্টা করতেই হবে আমাদেরকে, প্রত্যেকটা ব্যাংকের জন্য। দুর্বল ব্যাংকগুলো বাদ দিয়ে দেওয়ার প্রয়োজন। দুর্বল ব্যাংকগুলোকে, কিছু ব্যাংক হয়তো অবসায়ন ঘটে দিতে হবে, কিছু ব্যাংককে হয়তো মার্জ করতে হবে, কিছু ব্যাংককে হয়তো অন্য মালিকানায় দিয়ে তাদের কাছ থেকে ক্যাপিটাল দিয়ে সেটাকে খাড়া করতে হবে। অনেকগুলো উপায় আছে। আমি মনে করি যে একটা সুযোগ্য একটা ব্যাংকিং কমিশন করে তাদের মাধ্যমে, তারা এককভাবেই তো করবেন না, তারা স্টেক হোল্ডারের সাথে আলাপ করবেন, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সগুলোকে আমলে নেবেন, নিয়ে সুন্দরভাবে একটা পরিপত্র তৈরি করে সরকারকে দিক নির্দেশনা দেবে এবং সরকার সেইভাবে সেটাকে বাস্তবায়ন করবে। এখন যেহেতু রাজনৈতিক সরকার নাই, এই রাজনৈতিক চাপ, স্বজনপ্রীতি বা অন্যান্য যেই প্রেশারগুলো আমরা এতদিন দেখেছি, সেটার বাইরে থেকে কাজ করার সুযোগ কতখানি থাকবে? আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটাই আমাদের একটা শেষ সুযোগ, না বললেও বলবো যে বিশাল সুযোগ। একটা দুঃশাসনের পরিবেশ থেকে একটা সুশাসনের দিকে আমরা যেতে পারবো, এটা প্রতিষ্ঠা করার দায়িত্ব সরকারের। এবং আমি মনে করি যে সরকারের এখন যেসব ব্যক্তিত্ব আছেন তারা সবাই সম্মানিত, তারা সবাই নিজেদেরকে সেইভাবেই প্রতিষ্ঠা করেছেন। তাদের কাছ থেকে আমরা অবশ্যই ভালো জিনিস আশা করতেই পারি। অনেক ধন্যবাদ, আমরাও সেই প্রত্যাশা করি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন সবাই।